হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিস অদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি অর্থাৎ সিডিপি থেকে প্র্যাকটিস সেট নাম্বার 40 ক্লাস ডিসকাস করবো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। কারণ আমরা রিসেন্ট একটা লেসন আমরা অলরেডি প্রায় কমপ্লিট করে ফেলেছি, যেটা হচ্ছে ইন্টেলিজেন্সি বুদ্ধি। তো একটা টপিক বাদ ছিল, যেটা হচ্ছে বহুমুখী বুদ্ধির তত্ত্ব, যার প্রবর্তক কে ছিলেন? গার্ডনার ছিলেন। আর গার্ডনারের ফুল নাম কি ছিল? হাওয়ার্ড আল গার্ডনার ছিল। তো গার্ডনারের সেই বহুমুখী বুদ্ধির তত্ত্বটা নিয়ে আজকের ক্লাসে আমরা এ টু জেড ডিসকাস করবো। আমরা জেড ডিসকাস করবো ক্লাসে। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা প্রাইমারি টেট এক্সাম বলুন, আপার প্রাইমারি বলুন, এসএসসি বলুন, আদার্স যে কোনো টিচিং এক্সাম বলুন না কেন, যদি এই টপিকের প্রতি কোশ্চেন আসে, আশা করি আপনারা এই ক্লাস থেকে পুরো কনসেপ্ট বুঝতে পারবেন এবং অ্যান্সারও খুব ইজিলি আপনারা করতে পারবেন। তো আজকের ক্লাসে যে কনসেপ্টটা, যে থিওরিটা, যে ইম্পর্টেন্ট টপিকগুলো আপনারা জানতে হবে, এমন অনেক টপিক রয়েছে যেগুলো আমরা জানি না। আমরা পড়ি তো ঠিকই, কিন্তু অনেক টপিক আমরা জানি না। আজকের ক্লাস থেকে ফুল ধারণা পেয়ে যাবেন। সাপোজ আমরা কি জানি? আমরা জানি বহুমুখী বুদ্ধির তত্ত্বে গার্ডনার 8টি উপাদানের কথা বলেছেন, কিন্তু প্রথমে কিন্তু তিনি 7টি উপাদানের কথা বলেছিলেন। তারপরে কিন্তু আরেকটা উপাদান তিনি অ্যাড করেছিলেন। যদি বলে কত সালে সেই একটি উপাদান অ্যাড করেন, তখন কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তো আজকের ক্লাসে আমরা পুরোপুরি এ টু জেড যেগুলো নতুন টপিক, সেগুলো আমরা জানার চেষ্টা করব। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সাম এবং আদার যে কোনো টিচিং এক্সাম হোক না কেন, তার জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। ওকে, আর নতুন স্টুডেন্ট যদি হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন্ট হতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লাসের পিডিএফগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা ক্লাসের দিকে চলে আসছি। প্রথমে আমরা জানবো বহুমুখী বুদ্ধি সম্পর্কে বেশ কিছু টপিক। ওকে, তো কি বলা হয়েছে? বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী হাওয়ার্ড আল গার্ডনার হলেন বহুমুখী বুদ্ধিতত্ত্বের প্রবক্তা। তাহলে বহুমুখী বুদ্ধিতত্ত্বের প্রবক্তা কে? এই কোশ্চেন অ্যান্সারটা আমরা সকলে জানি। গার্ডনার বা পুরো নামটা যেটা হচ্ছে হাওয়ার্ড আল গার্ডনার, তিনি হলেন বহুমুখী বুদ্ধিতত্ত্বের প্রবক্তা। কিন্তু তিনি কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন? তিনি ছিলেন হচ্ছে আমেরিকান মনোবিজ্ঞানী। ওকে, তিনি আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন। তিনি কিন্তু আমেরিকান একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। ক্লিয়ার? এখান থেকে কোশ্চেন হতে পারে যে হাওয়ার্ড আল গার্ডনার কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন, তখন আপনারা অ্যান্সার কি করবেন? আমেরিকান মনোবিজ্ঞান ছিলেন। এবং তার যে তত্ত্বটি কি ছিল? বহুমুখী বুদ্ধির তত্ত্বটি ছিল তার। ওকে, গার্ডনার বহুমুখী বুদ্ধির তত্ত্বটি প্রকাশ করেন তার একটা বিখ্যাত বইতে বা গ্রন্থে। কোন গ্রন্থটায়? অনেকবার আমি ক্লাসে করিয়েছি। সেটা হচ্ছে কি? সেই গ্রন্থটা ছিল হচ্ছে ফার্মিস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সি। তো এই যে বইটি ছিল গার্ডনারের, এই যে গ্রন্থটি ছিল, ওকে, যে ফার্মিস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সি, এটা তো গার্ডনারের গ্রন্থ ছিল। আর গার্ডনার কিন্তু এই গ্রন্থটিতেই কিন্তু তার এই থিওরিটা কিন্তু প্রকাশ করেছিল, যেটা হচ্ছে বহুমুখী বুদ্ধির তত্ত্ব বা বহুমুখী বুদ্ধির যে থিওরিটা ছিল, তিনি এই ফার্মিস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সি, এই গ্রন্থে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে কত সালে তিনি প্রকাশ করেন? অ্যান্সার কি হবে? 1983 সালে। 1983 সালে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। তারপরে কি বলা হয়েছে পয়েন্টে? তার এই যে বহুমুখী বুদ্ধির তত্ত্বটি ছিল কার? গার্ডনারের বহুমুখী যে বুদ্ধির তত্ত্বটি ছিল, সেটা শ্রেণীকক্ষ শিক্ষণে বর্তমান সময়ে সবার কাছে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। কোশ্চেন হতে পারে এখান থেকে, কি কোশ্চেন হতে পারে? এখান থেকে কোশ্চেন হতে পারে যে গার্ডনারের বহুমুখী তত্ত্বটি বর্তমান সময়ে কেন বিশেষ গুরুত্বপূর্ণ সবার কাছে? তখন আপনারা কি বলবেন? শ্রেণীকক্ষ শিক্ষণের জন্য সবার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? বোঝা গেল? পরের টপিক আমরা চলে আসছি। এবার বলা হয়েছে কি বহুমুখী বুদ্ধির তত্ত্বের মূল বক্তব্য। একটু বক্তব্য কনসেপ্টগুলো একটু আমরা জেনে নিই। প্রথমে এখানে যেমন বলা হয়েছে, আমরা আগের ক্লাসে অনেকবার পড়েছিলাম, স্পায়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব নিয়ে অনেক কোশ্চেন ছিল, সেখানে আমি ডিসকাস করেছিলাম। স্পায়ারম্যান তার যে তত্ত্বটি ছিল দ্বিউপাদান তত্ত্বে, সেখানে কিন্তু তিনি জানিয়েছেন কি? সেখানে জানিয়েছেন যে বুদ্ধি মাত্র দুটি উপাদান দ্বারা গঠিত। ওকে, একদম সিম্পলভাবে আগে কনসেপ্টটা বলে নিই, তারপরে আমরা সুন্দর ভাষায় আমরা সেটা ডিসকাস করব। তো স্পায়ারম্যান তো বুদ্ধি সম্পর্কে অনেক রকমের বক্তব্য প্রোভাইড করেছেন, স্পায়ারম্যানও করেছেন। স্পায়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব ছিল বুদ্ধি সম্পর্কে। তো সেই দ্বিউপাদান তত্ত্বে স্পায়ারম্যান কি বলেছিলেন? বুদ্ধি দুটি উপাদান দ্বারা গঠিত। কি কি উপাদান? একটা হচ্ছে জি উপাদান আর একটা হচ্ছে এস উপাদান। কিন্তু গার্ডনার মনে করেন কি? গার্ডনার মনে করেন ভাই বুদ্ধি এত বড় একটা জিনিস মাত্র দুটো উপাদান দ্বারা, এত ছোট উপাদান দ্বারা কখনোই গঠিত হতে পারে না। তো গার্ডনার কি মনে করতেন? এত বড় একটা জিনিস, উপাদানের সংখ্যাও বড় থাকবে। তো গার্ডনার সেখানে কি বলেছেন? গার্ডনার বলেছেন যে বুদ্ধি 7টি উপাদান দ্বারা গঠিত এবং পরবর্তীতে আরেকটা উপাদান অ্যাড করেছিলেন। তার মানে কি দাঁড়াচ্ছে? গার্ডনার বলেছেন বুদ্ধির 8টি উপাদান দ্বারা গঠিত। এবার হচ্ছে সেই 8টি উপাদান কি কি রয়েছে? এখানে তো 2টি উপাদান আমরা পেলাম স্পায়ারম্যানের, কিন্তু গার্ডনারের 8টি উপাদান ছিল। আমরা 8টি উপাদান সম্পর্কে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই
আমরা ক্লাসে ডিসকাস করব। এবার একটু সুন্দর বইয়ের ভাষায় আমরা একটু পড়ে নিই। স্পায়ারম্যান বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বে আমরা জেনেছি যে স্পায়ারম্যান মনে করতেন যে বুদ্ধি দুটো উপাদান দ্বারা গঠিত, সেটা হচ্ছে এক হচ্ছে জি উপাদান আর অপরটি হচ্ছে এস উপাদান। কিন্তু গার্ডনার কি মনে করতেন? গার্ডনার মনে করতেন, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন হতে পারে, যে বুদ্ধির সকল ক্ষেত্রকে সক্রিয় করার জন্য প্রয়োজন একাধিক উপাদান। এখান থেকে যদি উক্তিটি তুলে দেয় বা এই যে মন্তব্যটি রয়েছে এটা যদি তুলে দেয় যে বুদ্ধির সকল ক্ষেত্রকে সক্রিয় করার জন্য প্রয়োজন একাধিক উপাদান, তো এই মন্তব্যটি বা উক্তিটি কার ছিল? তখন আপনারা কি বলবেন? তখন আপনারা বলবেন এই উক্তিটি করেছেন গার্ডনার করেছেন, বা এই মতবাদটি ছিল গার্ডনার। আর স্পায়ারম্যান কি বলেছিলেন? স্পায়ারম্যান বলেছিলেন যে বুদ্ধির সকল ক্ষেত্রকে সক্রিয় করার জন্য দুটি উপাদানের প্রয়োজন, জি এবং এস উপাদান প্রয়োজন। আর গার্ডনার কি বলেছেন? গার্ডনার বলেছেন যে বুদ্ধির সকল ক্ষেত্রকে সক্রিয় করার জন্য প্রয়োজন একাধিক উপাদান। এবার হচ্ছে সেই একাধিক উপাদান কি কি? গার্ডনারের মতে সেই 8টি উপাদানের কথা। তিনি মনে করতেন স্পায়ারম্যানের বুদ্ধির একটি মান উপাদান যেটা হচ্ছে জি, এর দ্বারা বুদ্ধিকে সকল ক্রিয়া সম্ভব হয় না। ওকে, মানে এই যে জি উপাদানের দ্বারা বুদ্ধির সকল ক্রিয়া সম্ভব হয় না, এটা কে মনে করতেন? এটা মনে করতেন গার্ডনার। এখান থেকে কোশ্চেন হতে পারে, কি কোশ্চেন? এই ধরনের কোশ্চেনগুলো আপনারা যদি কোনো প্র্যাকটিস সেট যদি আপনারা ফলো করেন, এ ধরনের ধরে ধরে কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে না। আমি ক্লাসে আপনাদের চেষ্টা করি ডিটেলসে সমস্ত কিছু খুঁটে খুঁটে আপনাদের কোশ্চেন প্রোভাইড করতে, যাতে এ ধরনের উপর থেকে যদি কোশ্চেন হয় যাতে আপনারা অ্যান্সারটা করতে পারেন। তো এই জন্য রিকোয়েস্ট থাকে যে কন্টিনিউ আপনারা টাইম টু টাইম ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করুন, একটু ভালো করে প্রিপারেশন নিন। পরীক্ষা কবে হলো দেখে লাভ নেই ভাই, প্রিপারেশন নিতে থাকুন, যেদিনই হোক না কেন ভালো প্রিপারেশনের সঙ্গে আপনার পরীক্ষায় বসতে পারবেন। তারপরে কি বলা হয়েছে? গার্ডনারের মতে বুদ্ধি হলো একাধিক ক্ষমতার সমষ্টি, যা কি করে একজন ব্যক্তিকে তার পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে। ভেরি ইম্পর্টেন্ট একটা উক্তি, এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। কি কোশ্চেন হয়ে থাকে? এখানে কোটেশন মেরে দিল, এখানে কোটেশন দিয়ে দিতে পারে যে বুদ্ধি হলো একাধিক ক্ষমতার সমষ্টি, যা একজন ব্যক্তিকে তার পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে বা অভিযোজনে সাহায্য করে। এই বিখ্যাত উক্তিটি কার বা এই মূল্যবান মন্তব্যটি কে করেছেন বা এই গ্রহণযোগ্য উক্তিটি কার, এভাবে কোশ্চেন প্রোভাইড করতে পারে। তখন আপনারা কি বলবেন? গার্ডনারের। ক্লিয়ার? পরে চলে আসবো, তিনি মনে করতেন কি? তিনি মনে করতেন যে বুদ্ধি কোনো একক ক্ষমতা নয়। এখান থেকে কোশ্চেন হয় যে বুদ্ধি কোনো একক ক্ষমতা নয়, উক্তিটি কে করেছেন? অ্যান্সার কি করবেন? গার্ডনার কিন্তু তখন করেছেন, উক্তিটির অ্যান্সার করে দেবেন। তিনি বলতে গার্ডনার কিন্তু মনে করতেন যে বুদ্ধি কোনো একক ক্ষমতা নয়। ক্লিয়ার? তো তিনি তার বহুমুখী বুদ্ধির তত্ত্বে বুদ্ধিকে প্রাথমিকভাবে 3টি ভাগে ভাগ করেছেন। ভেরি ইম্পর্টেন্ট টপিক, গুলিয়ে ফেলবেন না। উপাদান কিন্তু 8টি রয়েছে। গার্ডনারের বহুমুখী যে বুদ্ধির তত্ত্ব ছিল সেখানে উপাদান কিন্তু 8টি রয়েছে। আর বুদ্ধিকে গার্ডনার কিন্তু প্রাথমিকভাবে ভাগ করেছেন 3টি অংশে ভাগ করেছেন। কোন 3টি অংশে? সমস্ত কিছু জানবো। তো যা হচ্ছে একটা মানসিক বলতে পারেন মানসিক ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে এখান থেকে কি কোশ্চেন হতে পারে? এখান থেকেও কোশ্চেন হতে পারে যে বুদ্ধিকে প্রাথমিকভাবে 3টি অংশে ভাগ করেছেন গার্ডনার, যা এই মানসিক ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? যে বুদ্ধিকে প্রাথমিকভাবে যে 3টি অংশে ভাগ করা হয়েছে বা করেছেন, তো সেই 3টি ভাগ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? তখন আপনারা কি করবেন? যা হচ্ছে অ্যান্সার করবেন মানসিক ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এবার হচ্ছে আমরা সেই 3টি ভাগটা আমরা দেখে নিই। 1 নম্বর কি বলা হয়েছে? উৎপাদনমুখী সৃষ্টি করার ক্ষমতা। ওকে, উৎপাদনমুখী সৃষ্টি করার ক্ষমতা। 2 নম্বর ভাগটা কি? দক্ষতা সমষ্টি, যা জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করে। ক্লিয়ার? এটা হচ্ছে 2 নম্বর ভাগ। 3 নম্বর ভাগটা কি? সমস্যা সমাধানের সূত্র খোঁজার ক্ষমতা। ওকে, যা নতুন জ্ঞান আরোহণে সাহায্য করে। এই হচ্ছে 3টি ভাগ আমরা পেলাম, যেটা গার্ডনার মনে করতেন যে প্রাথমিকভাবে বুদ্ধিকে এই 3টি অংশে ভাগ করা যায়। এবার হচ্ছে আমরা উপাদানের দিকে চলে আসবো, যে গার্ডনারের বহুমুখী তত্ত্বের যে উপাদানগুলি ছিল। গার্ডনার মনোবিজ্ঞানের বিভিন্ন শাখায়, তো মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা বলতে কি বোঝানো হয়েছে? শিশু মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান এবং প্রাকৃতিক মনোবিজ্ঞান। ওকে, তো গার্ডনার মনোবিজ্ঞানের বিভিন্ন শাখায় বুদ্ধি নিয়ে গবেষণা করার পর বহুমুখী বুদ্ধির কথা বলেছেন। তিনি কিন্তু হট করে বলেননি, তিনি কিন্তু মনোবিজ্ঞানের বিভিন্ন শাখায় বুদ্ধি নিয়ে গবেষণা করেছেন। তারপরে কিন্তু তিনি তার এই যে থিওরিটা রয়েছে বহুমুখী বুদ্ধির থিওরিটা, সেটার কথা কিন্তু তিনি বলেছেন। তো এই প্রসঙ্গে তিনি প্রাথমিকভাবে 7টি উপাদানের কথা বলেন। প্রথমে তিনি প্রাথমিকভাবে বহুমুখী উপাদানে বুদ্ধির 7টি উপাদানের কথা তিনি বলেছিলেন, এবং পরে 1997 সালে আরেকটি সংযোগ করে মোট 8টি উপাদানের কথা কিন্তু বলেন। তো এখান থেকে একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, ভালো করে বুঝবেন। এখান থেকে কোশ্চেন হতে পারে যে 1997 সালের আগে গার্ডনার বুদ্ধির কয়টি উপাদানের কথা বলেছেন। এবার কোশ্চেন দিতে পারে যে 1997 সালের আগে গার্ডনার বুদ্ধির কয়টি উপাদানের কথা বলেছেন। তখন কিন্তু 8টি উপাদান করলে কিন্তু হবে না, তখন কি করতে হবে? 7টি উপাদানের কথা বলেছেন।
এবং 1997 পরে কয়টি উপাদানের কথা বলেছেন, তখন আপনারা বলে দেবেন 8টি উপাদানের কথা বলেছেন। আর কোশ্চেনটা ভালো করে বুঝবেন যে সেখানে কি টোটাল কটা রয়েছে সেটা বলতে চাইছে, নাকি 1997 সালে কোনটি অ্যাড করেছেন। বা এভাবেও কোশ্চেনটা দিতে পারে যে গার্ডনার সর্বশেষ সংযোগটি কত সালে তিনি বুদ্ধির উপাদান তত্ত্বের মধ্যে তিনি অ্যাড করেছিলেন বা বলেছিলেন, তখন আপনারা বলবেন 1997 সালে। কোশ্চেন বিভিন্নভাবে ঘোরাতে পারে, কনসেপ্টটা তো এক রয়েছে, বুঝে পড়বেন, ভালো করে বুঝে পড়ুন, তাহলে কিন্তু যেভাবে ঘোরাক না কেন অ্যান্সার করতে পারবেন। তো এবার হচ্ছে আমরা কী কী উপাদান রয়েছে সেই 8টি উপাদানের কথা আমরা জেনে নিই। 1 নম্বর বলা হয়েছে সঙ্গীতধর্মী বুদ্ধি, 2 নম্বর বলা হয়েছে দৃশ্য ও স্থানগত বুদ্ধি, 3 নম্বর বলা হয়েছে ভাষাগত বুদ্ধি, 4 নম্বর বলা হয়েছে যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি, মানে যুক্তি সম্পর্কিত এবং গণিত সম্পর্কিত কোনো একটা বুদ্ধি হবে। সমস্ত কিছু এগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। ওকে, 5 নম্বর বলা হয়েছে শারীরিক বুদ্ধি, 6 নম্বর বলা হয়েছে অন্তঃব্যক্তিত্ব বুদ্ধি, 7 নম্বর বলা হয়েছে আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি, 8 নম্বর বলা হয়েছে সাধারণ বুদ্ধি। এখানে 6 নম্বর এবং 7 নম্বর ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এগুলো আপনার যদি কোনো ডিপ্রেশনে থাকেন তখন এই ধরনের বুদ্ধি থেকে আপনারা বুঝতে পারবেন যে যখন আমরা ডিপ্রেশনে থাকি তখন আমরা কোন বুদ্ধিটাকে কাজে লাগাই বা কোনটা কাজ করে। এ ধরনের টপিকগুলো আপনারা এই দুটো টপিক থেকে বুঝতে পারবেন। এবং সাধারণ যে বুদ্ধিটা রয়েছে এটা সবার মধ্যে থাকে না, যারা প্রকৃতিবিদ রয়েছে তাদের মধ্যে এই বুদ্ধিটা থাকে, সবার জন্য না। ওকে, তারা এই বুদ্ধি দ্বারা সমস্ত কিছু সলভ করার চেষ্টা করে। এবার হচ্ছে আমরা ডিটেলসে চলে আসছি, এক এক করে আমরা ডিটেলস ডিসকাস করব। সঙ্গীতধর্মী বুদ্ধি মানে গান সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে হবে। কি বলা হয়েছে, সঙ্গীত সম্পর্কিত যে পারদর্শিতা রয়েছে, পারদর্শিতা প্রদর্শনের প্রেক্ষাপটে এই ধরনের বুদ্ধিগুলো প্রয়োজন হয়। ওকে, মানে সঙ্গীত সম্পর্কিত যে পারদর্শিতা প্রদর্শন করা হয়, যে প্রেক্ষাপট রয়েছে সেই ধরনের কাজে এই সঙ্গীতধর্মী বুদ্ধির প্রয়োজন হয়। তারপরে কি বলা হয়েছে, দৃশ্য ও স্থানগত বুদ্ধি, মানে স্থান সম্পর্কিত বিষয়ে ক্ষমতা ও দক্ষতা অর্জনের জন্য এই বুদ্ধির প্রয়োজন হয়। বোঝা গেল। তারপরে কি বলা হয়েছে, ভাষাগত বুদ্ধি, তো ভাষার দিক থেকেই হবে। বলা হয়েছে এই প্রকার বুদ্ধি শিশু বা ব্যক্তির ভাষা সম্পর্কিত দক্ষতার বিকাশের ক্ষেত্রে কার্যকারী বা কার্যকর হয় বা প্রয়োজন হয়। আমরা তো চাইল্ডের যে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট সেটা তো করাইনি, সেটা পরে করিয়ে দেবো, বলেছিলাম আপনাদের। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে সমস্ত কিছুই করিয়ে দিয়েছি, প্রকোপিক করিয়েছি, ল্যাঙ্গুয়েজটা করানো হয়নি, খুব তাড়াতাড়ি করিয়ে দেবো। তো তখন আপনারা বুঝতে পারবেন যে এই যে ভাষাগত বুদ্ধির যে কাজটা যদি ওটা আগে করাতাম তাহলে বুঝতে পারতেন ভালো। ওকে, কোনো অসুবিধা নেই, পরবর্তীতে যখন করাবো আরেকবার রিপিট করে দেবো, কোনো অসুবিধা নেই। তো এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো এই বুদ্ধির কিন্তু আবার উপাদান রয়েছে, কার, এই ভাষাগত বুদ্ধির কিন্তু উপাদান রয়েছে। কি কি, 1 নম্বর কি বলা হয়েছে, সেন্ট্যাক্স বলা হয়েছে। 2 নম্বর কি যেটা বলা হয়েছে সিমেট্রিক্স। আর 3 নাম্বারটা হচ্ছে প্রাগমেটিক্স। ওকে, সেন্ট্যাক্স, সিমেট্রিক্স অ্যান্ড প্রাগমেটিক্স, এই তিনটে কিন্তু উপাদানের কথা আমরা এখানে পেলাম, যেটা ভাষাগত বুদ্ধির উপাদান। ওকে, ভাষাগত বুদ্ধির কিন্তু উপাদান কিন্তু এইগুলো। কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি ভাষাগত বুদ্ধির উপাদান, তখন আপনারা অপশনের মধ্যে থেকে যেটা থাকুক না কেন করে দেবেন, অথবা দুটো অপশন থাকলেও A+B দিতে পারে, তখন আপনারা করে দেবেন, বা ওপরে সবকটি থাকতে পারে। ওকে, এখানে দেখা গেলো আরেকটা অপশন থাকলো, 4 নম্বর অপশন বা ডি অপশন থাকলো যে ওপরের সবকটি, তখন আপনারা করে দেবেন ওপরের সবকটি, কারণ তিনটে এখানে ভাষাগত বুদ্ধির উপাদান রয়েছে। পরের টপিকে চলে আসবো, বলা হয়েছে যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি। কি বলা হয়েছে, যৌক্তিক এবং গাণিতিক, যুক্তি এবং গণিত নিয়েই হবে, নাম থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে মনে রাখতে হবে, যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি মানে যুক্তি হবে এবং গণিত সম্পর্কিত কোনো একটা বুদ্ধি হবে। ওকে, তো এখানে সেটাই বলা হয়েছে, যুক্তি ও গাণিতিক ক্ষমতা প্রকাশের প্রেক্ষাপটে এই ধরনের বুদ্ধির প্রয়োজন হয়। কোশ্চেন হতে পারে এখান থেকে যে কোন ধরনের প্রেক্ষাপটে যৌক্তিক ও গাণিতিক বুদ্ধির প্রয়োজন হয়, তখন আপনারা বলবেন যুক্তি ও গাণিতিক বা অঙ্কের ক্ষমতা প্রকাশের প্রেক্ষাপটে এই যৌক্তিক ও গাণিতিক বুদ্ধির প্রয়োজন হয়। তো এই বুদ্ধি দেখা যায় কোথায়, কোশ্চেন হতে পারে যে কোথায় এই ধরনের বুদ্ধি দেখা যায়, তখন আপনারা অ্যান্সার করবেন সাধারণত উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে। উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এই যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি কিন্তু দেখা যায়। ওকে, পরে চলে আসবো, বলা হয়েছে শারীরিক বুদ্ধি, নিশ্চয় শৈলীগত দিকে হবে। শারীরিক বুদ্ধি বলতে কি বোঝায়, শারীরিক বুদ্ধি বলতে বোঝায় শারীরিকভাবে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করাকে বোঝায়। ওকে, যেমন এখানে বলা হয়েছে এই বুদ্ধি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা ও উদ্দেশ্যমূলক কাজকর্ম সম্পাদন করাকে বোঝায়। তো এখানে দক্ষতা ও উদ্দেশ্যমূলক কিন্তু বিভিন্ন কাজ রয়েছে। সাপোজ দেখা গেলো আপনি হাতের মাসলটাকে একটু মোটা করবেন, জিম করতে হবে, ডাম্বেলগুলো নিয়ে এক্সারসাইজ করতে হবে, তো কি করে বুঝছেন, এই শারীরিক বুদ্ধির মাধ্যমে বুঝছেন না। তো এই ধরনের বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন করাকে কিন্তু বোঝায়। বোঝা গেল শারীরিক বুদ্ধিটা। এবার হচ্ছে পরে চলে আসবো যে অন্তঃব্যক্তিত্ব বুদ্ধি, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, এখান থেকে কোশ্চেন হতে পারে। ব্যক্তির নিজের বুদ্ধি সম্পর্কে যে অবহিত হওয়ার জন্য এই ধরনের বুদ্ধির প্রয়োজন হয়। সাপোজ ধরুন আপনার ব্রেকআপ হলো, ওকে, আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে আছেন, যদি থাকেন, ব্রেকআপ কথা বলতে রাগ হবেন না, সাপোজ ধরুন আপনার ব্রেকআপ হয়ে গেল,
তো ব্রেকআপ হলে আপনি তো খুব দুঃখ পাবেন, কষ্ট পাবেন। তো এই যে নিজেকে তো বোঝাতে হবে, অন্যরা যে সান্ত্বনাটা দেবে, কোনো সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি ব্যক্তি আপনাকে যে বোঝাবে, যে সান্ত্বনাটা দেবে, সেটা হচ্ছে আন্তঃব্যক্তিত্বের মধ্যে পড়ছে, সেটা পরে আমরা ডিসকাস করছি। ওকে, অন্তঃব্যক্তিত্ব যে বুদ্ধিটা রয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করি। সাপোজ আপনার ব্রেকআপ হয়ে গেল আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে, বা আপনার বয়ফ্রেন্ড আছে, ওকে, আপনার বয়ফ্রেন্ড আছে, দেখা গেলো খুব স্ট্রংলি রিলেশনশিপ আপনার, আপনাকে আপনার বয়ফ্রেন্ড ছেড়েই যাচ্ছে না, কিন্তু ইন কেস ব্রেকআপ হয়ে গেল, তো ব্রেকআপ হলে তো মানসিকভাবে ভেঙে পড়বেন না, তো মানসিকভাবে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। তো নিজেকে মানে নিজের মনকে যে নিজেই সান্ত্বনা দেওয়া, মানে আমি সাপোজ আমারই ব্রেকআপ হলো বা আপনার কারো ব্রেকআপ হলো, এক্সাম্পলটা কীভাবে দেবো আমি বুঝতে পারছি না, দেখা গেলো একটু ভালোভাবে বলতে গেলে রাগ করে যাবেন যারা রিলেশনশিপে আছেন। ওকে, তো যাই হোক, তো ব্রেকআপ যদি হয়ে যায়, একদম মেইন টপিকে চলে আসে, ব্রেকআপ যদি হয়ে যায় তাহলে যে নিজেরা ভেঙে যে পড়ছি, আমি মানসিক দিক থেকে ভেঙে পড়ছি, কষ্ট লাগছে মনে, তো এই যে নিজের মনকে, শরীরকে এবং আত্মাকে, এখানে লেখা হয়েছে নিচে, মন, শরীর এবং আত্মাকে বোঝাতে এই বুদ্ধি কাজে লাগে যে না, অল ইজ রাইট, একটা গেছে তো আরেকটা চলে আসবে, কোনো অসুবিধা নেই, সাকসেস আগে নাও, সাকসেস পেলে অনেকেই পেছনে লাইন দেবে, একটা ভালো চাকরি যদি পেয়ে যায়, অনেকেই আছেন যারা ব্রেকআপের পরে ভাবেন বড় একটা চাকরি করব, তাহলে তাকে দেখিয়ে দেবো। তো এই যে নিজের মনকে যে নিজেই সান্ত্বনা দেওয়াটা, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্তঃব্যক্তিত্ব বুদ্ধির কাজ। ক্লিয়ার? এবার হচ্ছে আন্তঃব্যক্তিত্ব বুদ্ধির দিকে চলে আসছি। কি বলা হয়েছে? এক ব্যক্তির দ্বারা অপর ব্যক্তিকে বোঝানোর ক্ষমতা হচ্ছে এই বুদ্ধির মধ্যে পড়ছে। প্রকৃতপক্ষে এটি একটা পারস্পরিক মিথক্রিয়ার ফল। ওকে, এখান থেকে কোশ্চেন হতে পারে, ইম্পর্টেন্ট টপিক মনে রাখবেন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটা পারস্পরিক মিথক্রিয়ার ফল। কোনটা? এই আন্তঃব্যক্তিত্ব বুদ্ধিটা। আর এক ব্যক্তি দ্বারা অপর ব্যক্তিকে বোঝানোর যে ক্ষমতা রয়েছে কীভাবে হয়? সাপোজ আপনার কোনো বন্ধুর ব্রেকআপ হলো, এবার হচ্ছে আপনার না, এবার হচ্ছে আপনার কোনো বন্ধুর ব্রেকআপ হলো, এবার আপনি যে তাকে বোঝাচ্ছেন, ভাই অল ইজ রাইট, ঠিক হবে, কোনো অসুবিধা নেই, আরেকটা পেয়ে যাবি, ওর থেকে বেটার পাবি, আগে নিজের কেরিয়ার তৈরি কর, চাকরি কর, তারপর তাকে দেখিয়ে দে, এই যে বোঝাচ্ছে, মানে অন্য একটা থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি একটা ব্যক্তি বোঝাচ্ছে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটি ব্যক্তির দ্বারা অপর ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি। ক্লিয়ার? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটা পারস্পরিক মিথক্রিয়ার ফল। ওকে, তারপরে চলে আসবো সাধারণ বুদ্ধি। সাধারণ বুদ্ধিটা কি? এটা হচ্ছে, এই বুদ্ধি সবার মধ্যে থাকে না, এটা হচ্ছে প্রকৃতবিদদের মধ্যেই এই বুদ্ধি দেখা যায়, যারা বৈজ্ঞানিক, পরিবেশ বিজ্ঞানী যারা রয়েছেন, প্রকৃতিবাদী যারা রয়েছেন, ওকে, পরিবেশ বিজ্ঞানী এবং প্রকৃতিবিদদের মধ্যে কিন্তু এই সাধারণ বুদ্ধিটা দেখা যায়। এবার হচ্ছে তারপরে চলে আসবো ভেরি ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক। সামনে খাতা থাকলে, যদি খাতা থাকে এখনই নোট করে ফেলুন, আমি বলে বলে দিচ্ছি, নোট করে ফেলুন আজকেই, আধ ঘন্টার মধ্যে এই টপিকগুলো মুখস্থ করে ফেলুন। এটা হচ্ছে বলতে পারেন হোম টাস্ক আপনার জন্য দিচ্ছি আমি, আধ ঘন্টার মধ্যে আপনার এই টপিকগুলো মুখস্থ করে ফেলুন, যাতে পরবর্তীতে এই টপিকের মধ্যে থেকে কোনো টপিক হাত না দিতে হয়, কারণ এখানে 8টা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, 8টা ইম্পর্টেন্ট টপিক যাতে পরবর্তীতে না দেখতে হয়, এখনই নোট করবেন, এখনই মুখস্থ করে ফেলবেন যারা দেখছেন। ওকে, আর পরবর্তীতে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে নেক্সট ক্লাসে, তখন আপনারা কিন্তু এই টপিকের উপর থেকে কোশ্চেন যদি হয়, আশা করবো আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হয়ে থাকে, একদম শর্টকাটে ইজিভাবে বোঝাচ্ছি। 1 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে? ডেভেলপমেন্টাল সাইকোলজি এর অন্যতম সমর্থক হলেন কে? গার্ডনার। এখানে ভালো করে বুঝবেন কি বলেছে, ডেভেলপমেন্টাল সাইকোলজির অন্যতম সমর্থক কিন্তু বলেছেন, সমর্থককে গার্ডনার। গার্ডনার হচ্ছেন অন্যতম সমর্থক কার? ডেভেলপমেন্টাল সাইকোলজির। ক্লিয়ার? তারপরে কি বলেছে? ফার্মিস অফ মাইন্ড, থিওরি অফ ইন্টেলিজেন্সি গ্রন্থটিকার, শুরুতেই বলেছিলাম গার্ডনারের গ্রন্থ এটা। আর এই গ্রন্থেই কিন্তু এতক্ষণ আমরা যে থিওরিটা পড়লাম, বুদ্ধির বহুমুখী বুদ্ধির তত্ত্বটি, সেটা কিন্তু গার্ডনার এই বইতে কিন্তু প্রকাশ করেছিলেন এই থিওরিটি। 3 নম্বর টপিকে কি বলা হয়েছে? মাইন্ড ব্রেন এডুকেশন এ মাস্টার প্রোগ্রাম স্থাপন করেন কে? গার্ডনার করেন। কত সালে করেন? 2000 সালে করেছিলেন। 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? প্রজেক্ট জিরো। অনেকে বলছিলেন না যে প্রজেক্ট জিরো হবে না, এটা ভুল রয়েছে, ভালো করে মনে রাখবেন। প্রজেক্ট জিরো স্থাপন কে করেন? প্রজেক্ট জিরো স্থাপন করেন নেলসন গুডম্যান। ওকে, নেলসন গুডম্যান প্রজেক্ট জিরো স্থাপন করেন কত সালে? 1967 সালে। যার নির্দেশক ছিলেন কে? গার্ডনার ছিলেন। যার নির্দেশক ছিলেন গার্ডনার। 5 নম্বর কি বলা হয়েছে? বলা হয়েছে প্রজেক্ট জিরো এর উদ্দেশ্য ছিল কি? এই প্রজেক্ট জিরোর উদ্দেশ্যটা কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে অনেক কোশ্চেন হয়। কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে প্রজেক্ট জিরোটা কি। এর উদ্দেশ্য ছিল হচ্ছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্তরে বিজ্ঞান এবং কলা বিভাগের, তো কলা বিভাগ বলতে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, আমি আর যারা করেছেন আপনারা, তো সেই আর্টস ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু কী বলা হয়? আর্টস সাবজেক্টটাকে কলা বিভাগ বলা হয় বাংলায়। ওকে, তো কলা বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে বোঝা
সৃষ্টিধর্মী দৃষ্টিতে পর্যালোচনা করা এবং নতুন চিন্তার বিকাশ ঘটানো। তো এইগুলো ছিল হচ্ছে কি, এগুলো ছিল হচ্ছে প্রজেক্ট জিরোর উদ্দেশ্য। বোঝা গেল? তারপরে আমরা চলে আসবো, কি বলা হয়েছে, গার্ডনার সব থেকে বেশি কাজ করেছেন কোথায়? গুড প্রজেক্টে কিন্তু গার্ডনার সব থেকে বেশি কাজ করেছেন, কোশ্চেন হতে পারে। তারপরে 7 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, এ ও বি বুদ্ধির কথা কে বলেছেন? ডিও হেব বলেছেন। আগের ক্লাসে অনেকে বলছিলেন স্যার আপনি অপশনে দিয়েছিলেন এ ও বি বুদ্ধির কথা, ভুল রয়েছে। অনেকে বলছিলেন একটা কোশ্চেন দেওয়া ছিল, অপশনে ছিল তরল বুদ্ধি ও এ বুদ্ধি, তো অনেকে বলছিলেন যে এ বুদ্ধিটা ভুল রয়েছে, তো রাইট রয়েছে। আমি আপনার শুরুতে বলেছিলাম অনেক ইম্পর্টেন্ট টপিক আপনারা নতুন নতুন আজকে জানতে পারবেন। তো বুদ্ধির যেটা রয়েছে এ বুদ্ধি ও বি বুদ্ধি, তো তার কথা বলেছেন ডিও হেব বলেছেন। আর সি বুদ্ধির কথা কে বলেছেন? সি বুদ্ধির কথা কিন্তু ডিও হেব বলেননি, তাহলে কে বলেছেন? সি বুদ্ধির কথা বলেছেন পি ভার্নন বলেছেন। ওকে, পি ভার্নন বলেছেন। কত সালে বলেছেন? 1955 সালে বলেছেন সি বুদ্ধির কথা। তারপরে 9 নম্বরে যেটা রয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, কোশ্চেন হতে পারে, মিনিং অফ ইন্টেলিজেন্সি যেটা রয়েছে, মিনিং অফ ইন্টেলিজেন্সি গ্রন্থটি বা বইটি লিখেছেন কে? স্টার্ট লিখেছেন। ওকে, তাহলে আমরা কি পেলাম? মিনিং অফ ইন্টেলিজেন্সি গ্রন্থটি লিখেছেন স্টার্ট। ওকে, ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসে ছোট্ট একটা ডিসকাশন। আশা করি বুঝতে পেরেছেন ফুল কনসেপ্টটা। তারপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এমনিতেই তো আপনারা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেন, থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য। আর নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে।